আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি বৃষ্টি বলছি ঢাকা থেকে। প্রাকৃতিক সৌন্দর্য সবার মনকে কেড়ে নেয় এবং মনকে ভালো করে দেয়। অশান্ত মনকে শান্ত করতে প্রাকৃতিক দৃশ্য, পাখির কলহর অবশ্যই খুব সুন্দর এবং মধুময়। আপনাদের কাছে কেমন লাগে আমি বলতে পারবো না, তবে আমার যদি মন খারাপ থাকে বা মন ভালোও থাকে, যখন আমি এই দৃশ্যগুলো দেখি বা পাখির ডাক শুনি তখন আমার খুব ভালো লাগে। আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি। আমি পরোটাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর এখন বেলে তারপরে আমি এটা ভেজেছি। আর ডালটা সকালবেলা রেডি করেছি। তো আমি এখানে পরোটাটা ওর বাবাকে খেতে দিয়ে দিব। ওর বাবা চলে গেলে আমি বাকি কাজগুলো সেরে নেব। ওর বাবা অলরেডি চলে গেছে। তো আমি এখানে ডাল ভেজাবো। আজকে লাউ দিয়ে মসুর ডাল রান্না করব। আপনারা হয়তো এটা খেতে পারেন, অনেকে এটা পছন্দ করে। আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির লোকজন এই ডাল দিয়ে লাউ খেতে খুব পছন্দ করে। আর তাদের সাথে থাকতে থাকতে আমিও অভ্যস্ত হয়ে গেছি। এখন আর লাউটা আমার কাছে এভাবেই ভালো লাগে, অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে অবশ্য লাউটা খুব ভালো মানায়, বাট এভাবে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, কি আর করা। প্রত্যেকটা মানুষের রুচিবিদ আলাদা, প্রত্যেকটা মানুষের স্বাদ আলাদা, প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা। আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর, তাই প্রত্যেকটি সৃষ্টির শুকরিয়া আদায় করা আমাদের একান্ত কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। ডালটা দিক দিয়ে ভিজুক। ডালটা ভিজতে ভিজতে আমি মাইমুনাকে ঘুম পাড়িয়ে দেব। ওকে খাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবো। আর এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন প্রায় 4:30 বাজে। আর দুপুরবেলা তেমনভাবে আমার ভিডিও শ্যুট করা হয় না, কেননা হাজারো ব্যস্ততার মাঝে ভিডিওগুলো শ্যুট করতে পারি না। আর বিশেষ একটা কারণ হচ্ছে, আমার মেয়ে যখন ফ্রি থাকে অথবা খেলাধুলো নিয়ে ব্যস্ত না থাকে, টিভি না দেখে, তখনই হচ্ছে আমি ভিডিও শ্যুট করতে গেলে আমাকে খুবই ডিস্টার্ব করে। তাই এই সময়টা আমি গ্যাপ দিয়ে রেখেছি। যখন সে রিল্যাক্স ফিল করে বা অন্য কাজে ব্যস্ত থাকে, তখনই আমি ভিডিওগুলো শ্যুট করি, এছাড়া শ্যুট করা হয় না। ডালটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দেব। খুবই অল্প পানি দিব, কারণ লাউটা যখন আমরা রান্না করব তখন লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হয়, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন অবশ্যই পেয়ে যান। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই আপনাদের উচিত আমাকে অসম্ভব সাপোর্ট করা এবং সাপোর্টের মধ্য দিয়ে আমার কাজগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। যদিও আমি ইউটিউবে নতুন, আমার ভিডিও অত ভালো শ্যুট করতে পারি না এবং কথাও বলতে গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইউটিউবে কেউ শিখে আসে না, ইউটিউবে কাজ করতে করতেই মানুষ শিখে। তাই আশা করি আপনাদের দোয়া থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে আমিও আস্তে আস্তে আপনাদের ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। আমি লাউটাকে ছিলে নিচ্ছি, আর ফুল লাউটা আমি রান্না করব না, এখানে আমি হাফটা নিয়েছি। এতটুকু কেটে যদি লাগে তখন আবার কেটে নেব। এভাবে লাউ ছিলতে আমার খুব ভালো লাগে। আমি আলু
বা সবজি, যে কোনো সবজি আমি এই কাটার দিয়ে ছিলে নিই, এতে কাজ সহজ হয়ে যায় আর আমাদের গৃহিণীদের জন্য খুবই সুবিধা হয়। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাইমুনা ঘুম থেকে উঠে গেছে, তো ও সাইকেল নিয়ে খেলতেছিল, তো আমি এই সুযোগে কাজটা সেরে নিচ্ছি। আজকে কোনো নাস্তার প্রিপারেশন ছিল না, আজকে রবিবার, ওর বাবার আসতে দেরি হবে, 9টা-10টা বেজে যাবে, তাই রান্নার কাজটাই আগে সেরে নিচ্ছি। লাউটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, এখন খোসাগুলো ছাড়িয়ে তারপরে শুধু কেটে নেব। যে কোনো সবজি আমি মনে করি কাটার আগে ধোয়াটাই ভালো, এতে সবজিটার পুষ্টিগুণ বজায় থাকে। তো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, বেশি পাতলা করব না, একবারে বেশি মোটাও না আবার পাতলাও না। সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। লাউটা যতটা কচি ভেবেছিলাম অতটাও কচি ছিল না। যাই হোক, লাউটা রান্না করার পরে বুঝেছি যে না, খেতে ভালোই লেগেছে। এইভাবে লাউ রান্না করলে আমি একাই খেয়ে ফেলি। দেখা যাচ্ছে ওর বাবা যদি একটু খায়, পরবর্তীতে তো আর খাওয়ার জন্য সে বাসায় থাকে না। আর লাউ জিনিসটা আমার বারবার গরম করে খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করি রান্নার দিন আর পরের দিন হাফবেলার মধ্যে শেষ করে ফেলতে। রান্নাটা চুলায় বসিয়ে এসেছি, আর এখানে এসে দেখি যে ঘরের কাজকর্ম একদম এলোমেলো করে ফেলেছে। তো ঘরটা এখন ক্লিন করব, ক্লিন করে ওকে নিয়ে একটু বসবো, সময় দিব। যেহেতু ওর বাবা আসতে দেরি হবে, তাই রান্নার বান্না নিয়ে এত তাড়াহুড়ো করতেছি না। আর ও আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে এসেছে, এসে দেখি যে এই অবস্থা। রিয়েলি বলতে, বাচ্চারা যখন ছোট থাকে তখন একটু দুষ্টুমি বেশিই করে, আর আমার মাটা তো একটু একটু বেশিই করে। দুষ্টুমি বলতে সে ঘর দুয়ার নোংরা করবে, কাগজ ছিঁড়বে, আর হচ্ছে কলম হাতে পেলে বই খাতা দাগাবে, আর বিছনার চাদরগুলো দাগিয়ে দাগিয়ে নষ্ট করে ফেলবে। খাট এনেছে বেশি দিন হয়নি, এরই মধ্যে খাটের স্ট্যান্ডগুলো কলম দিয়ে দাগাতে দাগাতে একদম নষ্ট করে ফেলেছে। তবে যাই হোক না কেন, আমার মেয়ের এই অ্যাক্টিভিটিসগুলো আমি খুবই এনজয় করি। প্রত্যেকটা মা তার সন্তানের প্রতি আকৃষ্ট থাকে, আমিও তার ব্যতিক্রম নয়। সে যাই করুক না কেন, একটু রাগ হলে পরবর্তীতে ঠিক হয়ে যায়। মনে হয় যে সে তো আর বেশি দিন এগুলো করবে না, যখন আস্তে আস্তে সে বড় হয়ে যাবে তখন সে কাজগুলো থেকে বিরত থাকবে আর এগুলো নষ্ট করবে না। তাই এই সময়টাকে তাকে এভাবেই থাকতে দেওয়া উচিত। আমার এই ছোট্ট মাটা আমাকে বলছে যে বই দিতে, খাতা দিতে, তো আমি কলমটা আজকে হাতে দিইনি, কলম দিলে সে প্রত্যেকটা পৃষ্ঠা নষ্ট করে ফেলবে। তার পড়ালেখার স্টাইলটা হচ্ছে অন্যরকম, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সে একটা একটা করে পেজ ছিঁড়বে, নষ্ট করবে, আর হাতে কলম থাকলে প্রত্যেকটা পেজ একটা একটা করে দাগাবে। তাকে যদি আমি পুরনো কোনো খাতা দিই, সে সেটা নেবে না, নতুন খাতা দিতে হবে, আর না দিলে কান্নাকাটি করবে। পড়ালেখার সিস্টেমটা হচ্ছে এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ, এভাবেই তার লেখাপড়া শুরু আর শেষ। কলমটা দিলে এতক্ষণে সে সবগুলো পেজ দাগিয়ে ফেলতো, তাই কলমটা হাতে দিলাম না। এই যে তার পড়াশোনা শেষ আর পেজগুলো ছিঁড়ে ফেলতেছে। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পড়াশোনা করে করে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলতো। আসলে কতটুকু সত্য সেটা জানি না, তবে আমার মেয়ের মধ্যে সেই জিনিসগুলো আমি লক্ষ্য করি। তার পড়াশোনা অলরেডি শেষ, সে পড়াশোনা শেষ করে এখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তো আমি এগুলো এখন উঠিয়ে রাখবো। ঘর আবারও নোংরা করে ফেলেছে, নিচে অনেক কিছু ফেলেছে, তাই এগুলো ক্লিন করে আবার আমার রান্নার কাজে চলে যাব। আসলে মাঝে মাঝে অস্বস্তি লাগে, বিরক্ত লাগে যে প্রত্যেকটা জিনিস, আমার যে ড্রেসিং টেবিলের একটা জিনিসও সে ড্রেসিং টেবিলে রাখে না, হয়তো বা খাটের চিপা থেকে এখান থেকে ওখান থেকে খুঁজে তারপরে আনতে হয়। আমার সাথে সাথে ঘুরতেছে যে সে ঝাড়ু দিবে, তো আমি বোঝাচ্ছি যে এটা তোমার কাজ না। আমার মেয়েটা চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য, কিন্তু এই বয়সে হাতে কিছু দিলে যদি একটা দুর্ঘটনা ঘটে সেটা আর ফেরত পাওয়া যাবে না। তো আমি তাকে কার্টুন দিয়ে তারপর রান্না করতে আবার চলে এসেছি। তো অতটা তাড়াহুড়ো করতেছি না, যেহেতু ওর বাবা একটু লেটে আসবে, তাই রিল্যাক্সে রান্না করতেছি।
আজকে আমি কলিজা ভুনা করব। কলিজা ভুনা করা তো আপনারা সবাই জানেন, তাই সেটা বিশেষ করে বলার কিছুই নেই। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ এগুলো একটু নরম হয়ে আসলে তারপরে আমি আদা রসুন হলুদ তারপর লবণ দেন মশলাটা দিয়ে নিব। আমি গরম মশলাটা একটু পরে দিব, কারণ গরম মশলাটা আমি ঘরে রেডি করে রেখেছি, এটা ভেজে রেডি করেছি। এখন যদি দিই তাহলে তরকারিটা কালো হয়ে যাবে বেশি। কলিজাটা একটু কষিয়ে তারপর আমি গরম মশলাটা দিব পরে, এখন অ্যাড করতেছি না। আমি অত ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে, আর সুন্দর করে ভিডিও শ্যুট করতে পারি না, হয়তোবা নতুন তাই এমনটা হচ্ছে। আশা করি আপনাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিভাবে ক্যামেরা ধরবো, কিভাবে ভয়েস দিব, এগুলো কিছুই বুঝে উঠতে পারি না। নতুন কোনো কিছু করলে আসলে একটু ভয় কাজ করে। আর আমার আপুরা ভাইয়ারা বা কোনো আন্টিরা যদি ব্লগটা দেখে থাকেন, কে কি বলবেন না বলবেন সেটা ভেবে আসলে আমার আতঙ্কে ছিলাম। তো আমার কষানো শেষ, এখন আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি দারচিনি এলাচ তারপরে আরেকটা মশলার নাম সেটা ভুলে গেছি, তেজপাতা, এগুলো ভালো করে টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে সংরক্ষণ করি। এখন মশলাটা দেওয়ার পরে এটা আমি নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পর তারপর আলু দিয়ে দিব। আমি এখানে খুবই সামান্য আলু ব্যবহার করেছি। আমি কলিজা আলু ছাড়া খেতে পছন্দ করি না। আলুটা আমার এমনিতেও খুব পছন্দের একটা জিনিস, তাই আলু ছাড়া আমি কোনো খাবার কল্পনা করতে পারি না। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এটা আর একটু কষবে, কষার পরে তারপর আমি অল্প একটু সামান্য পানি দিয়ে তারপরে রান্না করব। পাশের চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8টা বেজে গেছে, যেহেতু মেয়েকে অনেকটা সময় টাইম দিয়েছি তাই এখন তাড়াতাড়ি ভাত বসালাম। ভাতটা হবে ওই চুলা, আমি এদিকে রান্না করা কমপ্লিট করব। আমি এখানে জিরা পাউডার দিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন পানিটা টেনে গেলে আমি নামিয়ে ফেলব। ক্যামেরায় দেখতে কালারটা অতটা সুন্দর আসেনি, কিন্তু সামনাসামনি কালারটা অসম্ভব সুন্দর ছিল। এখন আমি এখানে যে লাউটা রান্না করেছিলাম সেই লাউটা বাগার দিয়ে দিব। আমি লাউটা নামিয়ে রেখেছিলাম, তো এখন লাউটা বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। লাউ আমার রসুন কুচি দিয়ে বাগার দিলে খুব ভালো লাগে খেতে, যেহেতু হাতের সামনে ছিল না তাই ওটা এখন দিলাম না। কিন্তু আপনারা অবশ্যই লাউয়ের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করবেন, এতে ফ্লেভারটা খুবই স্মুথ আসে এবং সুন্দর হয়। পেঁয়াজটা আমি একবার অতিরিক্ত বাদামি করে ভাজবো না, মোটামুটি করে ভাজবো যেন পুড়ে না যায়। আমি এখন বাগার দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবো না, তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে আমার লাউর ফাইনাল লুক, খেতে খুবই ইয়াম্মি এবং খুবই লোভনীয়। যারা লাউ দিয়ে ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা স্বাদ বুঝতে পারবেন, এটা খেতে কতটা ইয়াম্মি হয়। লাউয়ের সাথে লেবু না হলে আমার অবশ্যই চলে না, তাই অবশ্যই আজকে খাবারের মেনুতে লেবু থাকবে। এই যে গরম ভাত, কলিজা ভুনা আর লাউ, সাথে এক টুকরো লেবু, এটাই হচ্ছে আমাদের একটা সিম্পল লাঞ্চ। সাধারণত দুপুরবেলা তো আমরা ভালো করে লাঞ্চ করতে পারি না, যেহেতু ওর বাবা বাসা থাকে না, একা একা ভালো লাগে না, তাই রাত্রেবেলা চেষ্টা করি একটু স্পেশাল রাখার জন্য। তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।